হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন দেবে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে আর্য সমস্যা একটি অত্যন্ত বিতর্কিত ও জটিল অধ্যায়। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় প্রাচ্যবিদরা যখন বৈদিক সাহিত্য ও সংস্কৃত চর্চা ভাষার চর্চা শুরু করেন, তখন থেকেই আর্যদের পরিচয়, আদি বাসস্থান এবং ভারতে তাদের আগমন কাল নিয়ে ঐতিহাসিক মহলে যে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়, তাই ইতিহাসে আর্য সমস্যা নামে পরিচিত। মূলত আর্যরা ভারতের আদিম আদিবাসী নাকি তারা বহিরাগত, এই মৌলিক প্রশ্নটি এই সমস্যার কেন্দ্রবিন্দু। এবার কি বলা হচ্ছে, আর্য সমস্যা বিশ্লেষণ। সেখানে দেখো, আর্য সমস্যা বিশ্লেষণের প্রথমেই যে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন তা হলো আর্য শব্দের প্রকৃত অর্থ। ম্যাক্স মুলার থেকে শুরু করে আধুনিক ঐতিহাসিক রমিলা থাপর পর্যন্ত সকলেই একমত যে আর্য কোনো বিশেষ জাতি নয়, এটি একটি ভাষাগোষ্ঠী যারা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষায় কথা বলতো, তাদেরকেই আর্য বলা হতো। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, গথিক, পার্সিক ভাষার শব্দভাণ্ডারের গভীর সাদৃশ্য প্রমাণ করে যে এই ভাষাগোষ্ঠীর মানুষরা অতীতে কোনো এক অখণ্ড ভৌগোলিক অঞ্চলে বসবাস করত। এই মূল বাসস্থান কোথায় ছিল তা নিয়ে বিতর্কের সূত্রপাত। তারপরে কি বলা হচ্ছে দেখো, আর্যদের আদি বাসভূমির সংক্রান্ত তত্ত্বগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, দেশীয় উৎপত্তি তত্ত্ব এবং বহিরাগত তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, অবিনাশচন্দ্র দাস, সম্পূর্ণানন্দ এবং বর্তমানে অনেক ভারতীয় প্রত্নতাত্ত্বিক মনে করে যে আর্যরা ভারতেই সপ্তসিন্ধু অঞ্চলের ভূমিপুত্র। ঋগ্বেদে ভারতের বাইরের কোনো স্থানের উল্লেখ না থাকায় এবং হাতি, ময়ূর প্রভৃতি ভারতীয় পশু পাখির উল্লেখ এই তত্ত্বের প্রধান ভিত্তি। তারা মনে করেন ভারত থেকেই আর্যরা ও ইন্দো ইউরোপীয়রা পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছিল। তবে ভাষাতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাবে এই মতবাদটি আন্তর্জাতিক মহলে সর্বজন গ্রাহ্য হয়নি। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমাদের এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। অন্যদিকে অধিকাংশ আধুনিক ঐতিহাসিক ও ভাষাবিদ আর্যদের বহিরাগত বলেই মনে করে। বালগঙ্গাধর তিলক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত প্রমাণের ভিত্তিতে সুমেরু অঞ্চলকে এবং দয়ানন্দ সরস্বতী তিব্বতকে আর্যদের আদি বাসস্থান বলেছিলেন। তবে ঐতিহাসিক মহলের সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদটি হল মধ্য এশিয়া বা ইউরোপীয় স্টেপ অঞ্চল। ঐতিহাসিক বার্ডেনস্টাইন ভাষাতত্ত্ব বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আদি আর্যদের শব্দভাণ্ডারে এমন কিছু পশু পাখি ও বৃক্ষের নাম আছে যারা কেবল মধ্য এশিয়ার তৃণভূমি বা স্টেপ অঞ্চলেই দেখা যায়। এশিয়ার মাইনরে বোঘাজকাই লিপি, যেখানে ইন্দ্র, মিত্র, বরুণ, নশ্বত্ব এই চার বৈদিক দেবতার উল্লেখ পাওয়া যায়, তা প্রমাণ করে যে আর্যরা ইরান হয়ে ভারতে প্রবেশ করেছিল। জেন্দ আবেস্তা ও ঋগ্বেদের ভাষাগত ও ধর্মীয় সাদৃশ্যও এই ইরানীয় সংযোগকে নিশ্চিত করে। আর্য সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তথাকথিত আর্য আক্রমণ তত্ত্ব। একসময় মার্টিমার হুইলারের মতো প্রত্নতাত্ত্বিকরা মনে করতেন যে উন্নত অশ্বচালিত রথ ও লোহার অস্ত্র নিয়ে আর্যরা আক্রমণ চালিয়ে সিন্ধু সভ্যতা ধ্বংস করেছিল, কিন্তু আধুনিক গবেষণা এই তত্ত্বকে নস্যাৎ করে। বর্তমানে মনে করা হয় আর্যদের আগমন কোনো আকস্মিক সামরিক অভিযান ছিল না, এটি ছিল একটি ধীর গতির পরিযান যা দীর্ঘ সময় ধরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আফগানিস্তানের গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায়।
এবারে উপসংহারটা দেখো, উপসংহারে কি বলা হচ্ছে, পরিশেষে বলা যায় আর্য সমস্যা আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়, যা পুরোপুরি সমাধান এখনো সম্ভব হয়নি। তবে আধুনিক ইতিহাস চর্চায় জাতিগত শ্রেষ্ঠত্বের অহংকার ও ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে সরে এসে একে একটি সাংস্কৃতিক ও ভাষাগত বিবর্তন হিসাবে দেখে। আর্যরা বহিরাগত হলেও তারা কোনো ধ্বংসাত্মক শক্তি ছিল না, বরং ভারতীয় উপমহাদেশে আদি সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এক নতুন বৈদিক সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল, যা পরবর্তী ভারতীয় জীবনধারার মূল স্রোত নির্মাণ করে। এবারে পরের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 10এও আসতে পারে, 20তেও আসতে পারে। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ভূমিকা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের আচার সর্বস্ব ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল তার প্রধান দুটি স্তম্ভ ছিল জৈন ও বৌদ্ধ ধর্ম। উভয় ধর্মই সমন ঐতিহ্যের অন্তর্গত এবং উভয়ই বেদের অপৌরুষেয়তা অস্বীকার করেছিল। তথাপি দার্শনিক তত্ত্ব, সন্ধান পদ্ধতি এবং ধর্মীয় আচরণের ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে গভীর মৌলিক পার্থক্য বিদ্যমান। ঐতিহাসিক রমিলা থাপর ও এল ব্যাসামের মতো পণ্ডিতদের মতে এই পার্থক্যগুলি দুই ধর্মের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিল। এবার প্রথম পার্থক্য কি আছে? প্রথম পার্থক্য আছে আত্মার অস্তিত্ব ও অনাত্মাবাদ। জৈন ও বৌদ্ধ দর্শনের অন্যতম প্রধান পার্থক্য হল আত্মা সম্পর্কিত ধারণা। জৈন দর্শন অনুসারে আত্মা বা জীব শাশ্বত এবং অবিনশ্বর। জৈনরা বিশ্বাস করতেন যে কেবল মানুষ বা পানি নয়, জড়বস্তু যেমন জল, পাথর, বাতাস, এমনকি ধূলিকণার মধ্যেও প্রাণের অস্তিত্ব রয়েছে, তাকে সর্বপ্রাণবাদ বলা হতো। অন্যদিকে গৌতম বুদ্ধ অনাত্মাবাদ প্রচার করে। তার মতে শাশ্বত বা অবিনশ্বর আত্মা বলে কিছু নেই। মানুষের অস্তিত্ব হল পঞ্চস্কন্ধের সমষ্টিমাত্র। তার পঞ্চস্কন্ধ এখানে কি লেখা আছে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এইগুলো। তা সর্বদা পরিবর্তনশীল। দ্বিতীয় পার্থক্য আছে দেখো, অহিংসার নীতির প্রয়োগ। অহিংস নীতি উভয় ধর্মই বলছে, অহিংসার নীতি উভয় ধর্মেই অহিংসার কথা বললেও প্রয়োগের ক্ষেত্রে জৈন ধর্ম অনেক বেশি কঠোর। জৈনদের মতে অজান্তে কোনো ক্ষুদ্র কীটপতঙ্গকে হত্যা করাও মহাপাপ। তাই জৈনরা কৃষিকাজ এড়িয়ে চলে যাতে পোকামাকড় না মারা যায়, এবং মুখে বস্ত্রখণ্ড ব্যবহার করে যাতে নিঃশ্বাসের সাথে কোনো জীব না মারা যায়। অপরপক্ষে বৌদ্ধ ধর্মের অধিকাংশ নীতি ছিল মধ্যপন্থী ও বাস্তবসম্মত। বুদ্ধের মতে ইচ্ছাকৃত হিংসা পাপ, অনিচ্ছাকৃত প্রাণী হত্যা অপরাধ নয়। এই কারণে বৌদ্ধরা কৃষিকাজ বা আমিষ ভক্ষণে সম্পূর্ণ নিষেধ আরোপ করেনি। তারপরে কি আছে? কঠোর তপস্যার বনাম মধ্যপন্থা। পরের পয়েন্ট, সাধন পদ্ধতির ক্ষেত্রেও দুই ধর্মের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত। জৈন ধর্মে মোক্ষ লাভের জন্য কঠোর কৃচ্ছ সাধন এবং তীব্র তপস্যার ওপরে জোর দেওয়া হয়। জৈনরা বিশ্বাস করতেন কঠোর তপস্যার আগুনেই কর্মফল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি অনাসনে পান ত্যাগ জৈন ধর্মের স্বীকৃতি। কিন্তু বৌদ্ধদেব তার অভিজ্ঞতায় দেখিয়েছিলেন যে শরীরকে কষ্ট দিয়ে জ্ঞান লাভ করা যায় না, জ্ঞান লাভ হয় না। তাই তিনি চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধন উভয়কেই বর্জন করে মধ্যম পন্থা অনুসরণের নির্দেশ দেন। তারপর হচ্ছে মোক্ষ বা নির্বাণের ধারণা। জৈন মতে জীবনের চরম লক্ষ্য হল মোক্ষ লাভ। যখন জীব বা আত্মা সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্ত জ্ঞান ও আনন্দ লাভ করে তখন তাকে কৈবল্য বলে। এই অবস্থায় আত্মা শরীরের ঊর্ধ্বে সিদ্ধিশিলায় অবস্থান করে। অপরদিকে বৌদ্ধ মতে জীবনের লক্ষ্য হলো নির্বাণ। নির্বাণ কথার অর্থ হলো
নিভে যাওয়া বা বিলুপ্ত মানুষের তৃষ্ণা বা বাসনার বিনাশ ঘটলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হলে বৌদ্ধ মানে হলো বৌদ্ধদের বৌদ্ধদের নির্বাণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, ঈশ্বরের ধারণা, তারপরে বেদ ও বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে ধারণা, পোশাক ও নগ্নতার কথা বলা হয়েছে। এইভাবে প্রশ্নের উত্তরটা তোমরা শেষ করবে। আবারও বলছি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।